আমরা সিপিআইএম রাজ্য ওয়েবসাইটের পক্ষ থেকে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা সমসাময়িক বিশ্ব এই শিরোনামে করতে চলেছি। আমাদের সঙ্গে আলোচনা করবেন বিশিষ্ট কমিউনিস্ট নেতা সূর্যকান্ত মিশ্র। তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। তার সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে আমরা খানিকটা সময় এগিয়ে যাব। সূর্যদা, আমরা এইটা জানি যে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের 4টে মূল দ্বন্দ্ব, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি এবং সেটা বারবার সিপিআইএমের ও পার্টি কংগ্রেসে রিইটারেট করা হয়েছে, যে সমাজতন্ত্রের সঙ্গে সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব, শ্রম এবং পুঁজির দ্বন্দ্ব, তৃতীয় বিশ্বের সঙ্গে সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব এবং সাম্রাজ্যবাদী দেশগুলোর নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব। এখন মাঝে মধ্যে একটা কথা উঠে আসছে যে এই সাম্রাজ্যবাদী দেশগুলোর নিজেদের মধ্যকার দ্বন্দ্ব সেটা বোধহয় ডিসঅ্যাপিয়ার করে গেছে, সেটা আর নেই। তো এই ব্যাপারে আপনি যদি একটু আমাদের বলেন। না, আমরা বিশ্বাস করি যে এবং আমাদের বহুদলীয় আমরা বলেছি শেষ পার্টি কংগ্রেস পর্যন্ত যে ওই 4টা মৌলিক দ্বন্দ্ব যা বিশ্ব পরিস্থিতির সামগ্রিকভাবে যদি এই বিশ্বের দ্বন্দ্বগুলোর আলোচনায় যেতে হয়, তাহলে এই মৌলিক দ্বন্দ্ব রয়েছে, ফান্ডামেন্টাল কন্ট্রাডিকশন আমরা যাকে বলি। মৌলিক দ্বন্দ্বগুলোর মানে হচ্ছে যে একটা আরেকটার সঙ্গে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সমাধান না করে সেই দ্বন্দ্ব অতিক্রম করা যায় না। ঠিক। আরেকটা আছে তার মধ্যে যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু বলা হয়, যাকে ফোকাল, ওই কথাটা ব্যবহার করা হয়। সেটা হচ্ছে 4টা দ্বন্দ্ব সবসময় একই রকম ভাবে তীব্র হয় না। ঠিক। কোনোটা একটু তীব্র হয়, কোনোটা একটু স্তিমিত থাকে, মিউটেড যাকে বলে। সেটা হয় পরিস্থিতি অনুযায়ী। তখন ঠিক করতে হয় যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। ঠিক। যাই হোক, আমরা মনে করি যে এই 4টা দ্বন্দ্বের মধ্যে সাম্রাজ্যবাদ ও সমাজতন্ত্রের মধ্যে যে দ্বন্দ্ব, এটা হচ্ছে ফোকাল পয়েন্ট, মৌলিক। কারণ এই দ্বন্দ্ব তীব্র হলে বাকিগুলো সব তীব্র হবে। ঠিক। এবং সেই দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে, এবং তা আমাদের দলিলে যেরকম লেখা হয়েছে, এটাই আমরা পার্টি কংগ্রেসে যা বলেছি বা ইত্যাদি, সেটা আমাদের নেতারাও লিখেছেন। সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব প্রতিফলিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বিপরীতে হচ্ছে চীন। তাদের প্রধান লক্ষ্য, প্রধান প্রতিদ্বন্দ্বী চীন গণপ্রজাতন্ত্র। এই দুয়ের মধ্যে যে সংঘাত, দ্বন্দ্ব, সেটাই হচ্ছে এখন কেন্দ্রীয় দ্বন্দ্ব। এছাড়া রয়েছে, ওটা ঠিকই যে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, যেটা বলা হয় সাম্রাজ্যবাদী শিবিরের মধ্যে, যেটা তুমি বললে সেটা ঠিকই, যে এটা ওইসব নানা রকম কথা এসছে। কেউ হাইপার ইম্পেরিয়ালিজম, কেউ ওইসব শব্দ ব্যবহার করেছেন। তারা গবেষণার কাজে করেছেন, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো নয়। কিন্তু যাই হোক, কিংবা কেউ বলেছেন যে এখন আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব বলে কোনো দ্বন্দ্বই নেই। এগুলো ঠিক নয়। আমি যা বললাম সেটা হচ্ছে যে কখনো কোনো দ্বন্দ্ব তীব্র হয়, কখনো স্তিমিত হয়। সেটা তো তার উপরে নির্ভর করে কোনটা একদম সামনে চলে আসে, সেটাকে আমরা বলি যে কেন্দ্রবিন্দু, এটা ফোকাল পয়েন্ট অফ কন্ট্রাডিকশন। ফলে সেইটা স্তিমিত যত ছিল, আমি বলতে পারবো না যে পার্টি কংগ্রেসের পরে, বিশেষ করে গত 1 মাস এই সময়কালে যে ঘটনা ঘটেছে, তা সেই রকম স্তিমিত আছে। অর্থাৎ দ্বন্দ্বটা মাঝে মাঝে প্রকাশিত হচ্ছে। কখনো হয়তো আমি বলবো না যে অত তীব্র হয়ে গেছে যে সামনাসামনি এসে গেছে, কিন্তু এটা বাড়ছে। আর ওটা তো রয়েইছে, ওটা সারা
যেটা অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সাম্রাজ্যবাদের যে দ্বন্দ্ব, ঠিক নয়া উপনিবেশবাদী ব্যবস্থা। কিন্তু এখন নয়া উপনিবেশবাদ কথাটা এই প্যালেস্টাইন প্রসঙ্গে আসে না, ঠিক এটা পুরনো উপনিবেশ। হ্যাঁ এটা পুরো একটা যদি কোনো উপনিবেশ এখন পৃথিবীতে থাকে হুম তার নাম প্যালেস্টাইন। একদম সুতরাং ওটাকে নয়া উপনিবেশবাদী শোষণ শাসন বলা যায় না, এটা ঔপনিবেশিক পুরো চরিত্রের, পুরনো, প্রাচীন, আদিম। আর বাকি এটা সারা বিশ্ব জুড়ে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব। ঠিক সেটা সারা দেশে সারা দুনিয়া জুড়ে আছে পুঁজিবাদের যুগে। এটা পুঁজিবাদী ব্যবস্থার অবসান ছাড়া এই দ্বন্দ্বের সমাধান অসম্ভব। হবে সুতরাং এই চারটা দ্বন্দ্ব এখনো আছে, এটাই হচ্ছে মূল বিষয়, যা বোঝাপড়া। আমি ঠিক এই ঠিক বিষয়তেই আমি আজ যেতে চাচ্ছি না এখানে। আপনার আলোচনা প্রসঙ্গেই এসে গেল, এবং আজকে একটা বাস্তব যে এই মুহূর্তে মানে দুটো যুদ্ধ আমরা দেখছি। একটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ, যদিও এটাকে যুদ্ধ বলা যায় না, একপেশে ভাবে প্যালেস্তাইনকে নির্মমভাবে আঘাত করা হচ্ছে, নারী শিশু তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আর আরেকটা আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখলাম। তো এই যে ইসরায়েলের প্যালেস্তাইনের ওপরে এই নির্মম হানা, যেটা আপনি এক্ষুনি প্যালেস্তাইনের প্রসঙ্গ উল্লেখ করলেন, এই ব্যাপারে এটা আমাদের কিভাবে দেখা উচিত? না, এটা আমাদের অবস্থান, এবং বলা যায় স্বাধীনতার পরে যে সরকার আমাদের দেশে এসছে 47 সালের 15ই আগস্টের পর, তাদের যে অতীত অবস্থান সেটা একরকম ছিল। ঠিক দুর্ভাগ্যবশত যেটা এখন নেই, এই মোদির আমলে নেই এখন। আহ, সেটা আমরা প্যালেস্তাইনের প্রতি সংগতি সবসময় জানিয়ে এসেছি। ঠিক আমাদের কোনো প্রধানমন্ত্রী আহ, প্যালেস্টাইন সফর না করে ইসরায়েলে যাননি। ইসরায়েলে যাননি কেউ, কিন্তু একজন আছেন যিনি হয়তো, কিন্তু আগে প্যালেস্টাইন গেছেন তারপরে ঠিক ইসরায়েল। আর ইনি তো ইসরায়েলের এখন যিনি আছেন হুম তিনি পক্ষের লোক পুরোপুরি, এটা একদমই স্পষ্ট। এটা দুর্ভাগ্য আমাদের। ঠিক এমনকি অটল বিহারী বাজপেয়ী যখন মন্ত্রী ছিলেন, আমি আগেকার কথা বলছি, মানে প্রধানমন্ত্রী হওয়ার আগেও, হুম তখনও তিনি প্যালেস্টাইনের পক্ষেই বলতেন। ঠিক কাজে ওটা একটা বড় পরিবর্তন হয়েছে। কিন্তু প্যালেস্টাইনের ব্যাপারটা হচ্ছে যে, এটা আমি যেটা বললাম যে আহ, কার্যত একটা কলোনি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নেই তো দেশ। ঠিক ঠিক এটা আমরা যেটা বলি যে প্যালেস্টাইনের স্বাধীনতা মানে কি, স্বাধীনতা নেই, তাই একদম স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র ছিল না বা নেই এখন এই আধুনিক যুগের বিচারে। সেই জন্য এটাকে উপনিবেশ, এটা যেটা হচ্ছে প্যালেস্টাইনের উপরে, সেটা হচ্ছে ঔপনিবেশিক কায়দায় শোষণ। এটা নয় উপনিবেশবাদ থেকে অন্যান্য দেশে যা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে, তার থেকে একটু ভিন্ন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এ নিয়ে যতগুলো চুক্তি, যত আলোচনা যা হয়েছে, হুম বিশদ ইতিহাসে এখানে যাওয়া খুব মুশকিল। কিন্তু আহ, প্রথম বিশ্বযুদ্ধের পরে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়কালে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু সেই সময়কালে যতগুলো আন্তর্জাতিক স্তরে আলোচনা, বোঝাপড়া, চুক্তি হয়েছে, হুম, তা একতরফাভাবে ইসরায়েল লঙ্ঘন করেছে, ঠিক এবং সেটার পিছনে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মদত মদত ছিল, তা না হলে তারা তা করতে পারতো না। ঠিক আমরা মনে করি যে ওটা ঠিকই যে শেষমেশ আসলো, কিন্তু আমরা যে দাবি করি, এই সেদিনও আমাদের এই এখানে সর্বভারতীয় স্তরে 5টা পার্টি, হুম বামপন্থীরা, কমিউনিস্টরা, সোশ্যালিস্ট, ফরওয়ার্ড ব্লক ইত্যাদি সব কিছু নিয়ে যে দাবি করেছি, সেটা আমরা বলছি যে
আমরা চাই ওই প্যালেস্টাইন যেটা 1967 সালের মানচিত্র অনুসারে যে ম্যাপ ছিল সেই প্যালেস্টাইন আমরা চাই, যেটা ইসরায়েল অনেকটা দখল করে নিয়েছে। কেউ যদি ইসরায়েলের ম্যাপ দেখে ঠিক। 48 সালের পর থেকে। হ্যাঁ, তাহলে বুঝতেই পারবে যে সেই ইসরায়েলের ওখানে নাম হওয়ার পর তারপরে ম্যাপ কিরকম করে ওরা দখল করেছে, আগ্রাসী ভূমিকা। এখন ওইটা করতে চাচ্ছে, প্যালেস্টাইনকে দখল করতে চাচ্ছে, আর ট্রাম্প ওখানে কী সব মানে ট্যুরিজম হোটেল কী সব তৈরি করবে এইসব বলছে, এদের তাড়িয়ে দিতে হবে। এবং এরকম একটা গণহত্যা সাম্প্রতিককালের ইতিহাসে নেই এক্স্যাক্টলি। এরকম একটা। এবং এইভাবে যে লঙ্ঘন করা হচ্ছে, আমরা ওই সীমান্তে চাই, প্যালেস্টাইনের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই। ঠিক। আর অসলোতে যা হয়েছিল সেটা একটা 2 স্টেট সলিউশন। এটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলেন যে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই থাকার দরকার নেই, সেটা বোধহয় ঠিক নয়। তার কারণ হচ্ছে যে একটা আন্তর্জাতিক চুক্তি হয়েছে, বহুত কথা হয়েছে সব নিয়ে। এখন ইসরায়েল রাষ্ট্রটা হচ্ছে একটা উপনিবেশবাদী রাষ্ট্র এবং একটা উগ্র এবং তার সঙ্গে সাম্প্রদায়িক। এটা বললে ভুল হবে যে ইহুদি ধর্ম, যাকে জুডাইজম বলা হয়, সেটাকে আর জায়নিজম, জায়নবাদ, এটা এক নয়। যেরকম হিন্দু ধর্ম আর হিন্দুত্ব এক নয়, ঠিক ঠিক কি ইসলাম ধর্ম আর তার সঙ্গে আল কায়দা এক নয়। এইসব এই যে বিষয়গুলো এখন, সেই জন্যে একটা জায়নবাদী রাষ্ট্র, সন্ত্রাসবাদী রাষ্ট্র একটা ঔপনিবেশিক শাসন কায়েম করতে চায়, ওখানে রাখতে চায়। সেটা তাদের রাষ্ট্ররূপ বদলাতে হবে, কিন্তু সাধারণ যারা ইহুদি যারা মানুষ যারা আছেন এবং তাদের ওই তোরা জুডাইজম বলে আছে, যাই হোক নানা রকম আছে, যারা এই প্যালেস্টাইনের উপরে আক্রমণের বিরোধিতা করছেন, বিভিন্ন দেশে করছেন, প্যালেস্টাইনের মধ্যেও করেছেন, সাম্প্রতিককালে অবশ্য ইসরায়েলের মধ্যেও করেছেন। হ্যাঁ, ইসরায়েলের মধ্যে করেছেন। তো পরে তাদের তো কোনো দোষ নেই, তারা তো সেই রাষ্ট্রের বিরোধিতা করছেন। এবং এটা সময়ে সময়ে পরিবর্তন হয়েছে, সরকার যখন বদলেছে তার চরিত্রগুলো ঠিক সবাই একরকম ছিল না। কিন্তু যাই হোক, আমি অত বিশদে যাচ্ছি না। কাজে ওই দাবি থাকতেই হবে। এখন মুশকিল হচ্ছে যে এখন এই আরো অনেকগুলো ব্যাপার যদিও এর সঙ্গে সম্পর্কযুক্ত, সেগুলো ঘটার পরে ওই দাবিটা আবার চাপা পড়ে যাচ্ছে। তখন ইসরায়েল, ইরান, আমেরিকার হস্তক্ষেপ, পক্ষ নেওয়া ইত্যাদি ইত্যাদি এসব জিনিস ঘটছে, তখন নজরটা ওই দিকে থাকছে। এখন ওখানে শান্তি কতদিন থাকবে আমি জানি না, কিন্তু যতদিনই থাকুক না কেন প্যালেস্টাইনটা নজরে এড়িয়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে। কি অন্য প্রান্তে যুদ্ধই হোক, ইউক্রেন, রাশিয়া ইত্যাদি। তো যাই হোক, যুদ্ধ অনেকগুলো চলছে অবশ্য, সেগুলোকে আমি বড় বলছি না, কিন্তু এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা জুড়ে দেশের মধ্যে বিদেশের মদতে এগুলো চলছে। কিন্তু যাই হোক, এখন দরকার হচ্ছে ওইটাকে আবার সামনে নিয়ে আসা। কারণ ইরানের সঙ্গে বিরোধ ইত্যাদি এটা প্যালেস্টাইনকে কেন্দ্র করে, যেহেতু ইরান, লেবানন, প্যালেস্তাইন, সিরিয়া, ইরান, এদের এই যে একটা বন্ধুত্বপূর্ণ একটা আরব দেশের ইতিহাস আছে, আমি সেসবে যাওয়া মুশকিল, কিন্তু সেখানে বারবার একটা সম্প্রীতি, একটা ঐক্যের চেষ্টা হয়েছে, সাম্রাজ্যবাদী বিরোধী অবস্থান নেওয়ার চেষ্টা হয়েছে, সেগুলো এখন নেই। আবার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি বলবো না যে পরিস্থিতি এখন কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়, কিন্তু আমার মনে হয় যে 1 ইঞ্চি হলেও সাম্রাজ্যবাদ পিছু হটেছে, 1 ইঞ্চি হলেও এই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন
এটা 1 ইঞ্চি হলেও এগিয়েছে। সামনের দিকে এগিয়েছে। এটা রাশিয়া বর্তমান অবস্থা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কি আপনি দু এক কথায়? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশদে যাওয়া খুব মুশকিল। সেটা আমি ওই কালকেও বোধহয় স্টেটমেন্ট দেখলাম, পুতিন বলেছেন। হুম, সেটা কিন্তু উনি ঠিক বলেছেন। আমরা তো পুতিনের দলের লোক নই। রাশিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে, হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে তারা এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মালিক। ঠিক। আমরা নই। কমিউনিস্ট আন্তর্জাতিক এখন নেই, কাজে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে এই বোঝাপড়া স্টালিন থাকতেই হয়েছিল যে যে যার দেশগুলোর কমিউনিস্ট পার্টি হুম, তাদের সিদ্ধান্ত নিতে হবে, সেখানে কেউ বড় দাদা ছোট ভাই এসব নেই। কিন্তু সেখানে তাদের যে অবস্থান, আমরা সেই অবস্থানকে সমর্থন করি। তারা মনে করেন যে, এবং সেটা একটা যুক্তি আছে, এবং পুতিনও সেই কথা বলছেন যেটা আমরা অনেক আগে থেকে বলছিলাম। সেটা হচ্ছে এই যে আমি যখন জার্মানিতে ওই যে দেওয়াল, মারা দেওয়ালের কাছে হুম, মানে বার্লিন ওয়াল। দাঁড়িয়ে আছি, যখন আমার খেয়াল পড়ছে এখন যে দাঁড়িয়ে থাকতে হলো অনেকক্ষণ, কারণ ওইখানে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট তখন বলেছিলেন যে আমরা 1 ইঞ্চু আর ওই দিকে যাব না, পূর্বের দিকে আমরা এগোবো না। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়েই বলেছিলেন। কিন্তু তারপরে আমরা দেখেছি ন্যাটো কিভাবে সম্প্রসারিত হয়েছে এক্স্যাক্টলি। এবং কিরকম করে একটা হয়েছে। আর ইউক্রেনে তো গোলমাল ছিল না, হ্যাঁ, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ভালোই ছিল। ভালো ছিল। হ্যাঁ, এই সম্পর্ক কি করে সেই সরকারকে উচ্ছেদ করা হলো, আগের ঠিক। সরকার যখন একটা শান্তিপূর্ণ বোঝাপড়া ছিল রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, এবং তারা কতগুলো প্রগতিশীল পদক্ষেপও নিচ্ছিল, সেই সরকারকে হটালো কে? জেলেনস্কি। কারা ক্ষমতায় নিয়ে এসেছে? ঠিক। যাই হোক, যেই ক্ষমতায় আসুন, জেলেনস্কি আসার পরে যেটা করলেন সেটা হচ্ছে যে, এটা কখনো মেনে নেওয়া যায় না যে ওখানে রুশভাষী কিছু এলাকা আছে রাশিয়া, হ্যাঁ, তারা জাতিসত্তা হিসাবে রাশিয়ান, তারা ভাষা হিসাবে তারা রাশিয়ান। ঠিক। সেই অঞ্চল ইউক্রেনের মধ্যে তার প্রতি যে একটা পক্ষপাতমূলক আচরণ তাদের বিরুদ্ধে, হুম, হুম, এমনকি নির্বাচন করবে না, তারপরে নির্বাচনে তারা জিতলো যারা, তাদের সরকারও করতে দিল না। করতে দেবেন। ঠিক। এটা তো চলতে পারে না। এক্স্যাক্টলি। এবং তারপরে ওরা এই তখন বাইডেন, অবশ্য আগের ইতিহাসে আমি যাচ্ছি না খুব বেশি, আর ইউরোপিয়ান ইউনিয়ন এইসবকে নিয়ে হুম, ওরা কিসের জন্য, আমেরিকার অবস্থান কোথায় গেল যে বলেছিল যে আমরা 1 এগোবো ইঞ্চু না, আর ওদিকে এগোবো না? এগোবো না। এখানে তাহলে কিসের জন্য ওদের মদত দেওয়া হচ্ছে? সুতরাং এইখানে আমাদের অবস্থানটা এই, মোটামুটি আমাদের বোঝাপড়া খুব স্পষ্ট, এবং আমরা তা বলতে কখনো দ্বিধা করি না। ঠিক। এবং ইউক্রেনের সমস্যা ইউক্রেনের উপরে ছেড়ে দেওয়া উচিত, হুম, কিন্তু ওই সমস্যার সমাধান হবে না যদি না আহ, যারা যুদ্ধ শুরু করেছে তাদের ক্ষমতাচ্যুত না করা হয়, এবং সেখানে গণতন্ত্র, তাদের ঠিক করার অধিকার এবং জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, অধিকার। হ্যাঁ, সেগুলো স্বীকৃত হয়। ঠিক। আর এই যে ন্যাটোর হস্তক্ষেপ আমেরিকা বানিয়েছিল, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যারা এর মধ্যে এই যুদ্ধটায় পুরো মদত দিল, হ্যাঁ, হ্যাঁ। এদের হস্তক্ষেপ ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। আপনি এই কন্ট্রাডিকশনের প্রশ্নে বলছিলেন, যে দ্বন্দ্বগুলোর প্রশ্নে, যে সমাজতন্ত্র বনাম সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব, এবং বিশেষ করে আমেরিকা চীন যে জায়গায় চীনের উপরে চাপ বাড়াচ্ছে, তাইওয়ানকে মদত করে চীনকে কেন্দ্রীয় ডিস্টার্ব দ্বন্দ্ব আর কি। করার চেষ্টা করছে। হুম, সেখানেও আমরা ওই কোভিডের সময়ও দেখেছিলাম যে চীনের যে মানবিক চেহারা, সমাজতন্ত্রের মানবিক চেহারা, সেইখানে কোভিডে যত মানুষ মারা গেছিল, দেখা গেল যে চীনে জনসংখ্যার 1 লক্ষ মানুষ পিছু একজন মারা যাচ্ছে, আর আমেরিকায় 400 জন পিছু একজন মারা গেছে। মানে এই যে মানবিক সমাজ, সমাজতন্ত্র, এবং একটা অমানবিক সমাজ, সাম্রাজ্যবাদ, যা বারবার আপনারা সবসময় বলেন, আমরা সেভাবে শিখেছি। এক্ষেত্রেও একটা দেখা যাচ্ছে যে চীন যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে সে মহাদেশগুলোকে জোড়ার চেষ্টা করছে উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, এবং তাতে প্রায় বিশ্বের 150খানা দেশ তাদের সঙ্গে সামিল হচ্ছে, সেইখানে আমেরিকা
অন্য দেশগুলোর সঙ্গে কোয়াড চতুর্ভুজ বানিয়ে সে অন্য দেশকে আক্রমণের পন্থা গ্রহণ করছে, মানে একটা ডিস্ট্রাকটিভ আর একটা কনস্ট্রাকটিভ। এই ব্যাপারটা নিয়ে যদি একটু আপনি আমাদের আলোকিত করেন। এখন প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে যখন কমিউনিস্ট আন্তর্জাতিক উঠে গেল, তারপরে এই কমিউনিস্ট পার্টিগুলো এবং বিশেষ করে সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে বোঝাপড়ার ব্যাপার একটা কতগুলো সমস্যা এসে হাজির হলো। সেইটা আমি মনে করি যে স্টালিনের সময় সেইটা বেশি দূর এগোয়নি। ঠিক। কারণ যারা বিবদমান পক্ষ, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল না থাকলেও স্টালিনের ভূমিকাটা যেরকম ছিল তাতে আমার খেয়াল আছে যে মাও যখন মস্কো ভিজিট করেছিলেন একবারই, সে স্টালিনের সময়, তারপরে উনি যাননি। কারণ তারপরে আমি ওইসবে যেতে পারছি না, কারণ ওই 12 পার্টি 81 পার্টি 57 সাল 60 সাল সেই সব 57-60 সালের দলিল, তা নিয়ে বিতর্ক ইত্যাদি ইত্যাদি। সেই বিতর্কও সমাধান করা হয়েছিল একটা জোড়া তফাৎ দিয়ে, সেটা ওর মতো চলবে, তার মধ্যে চলবে, সেটার মধ্যে গেলে খুব মুশকিল আছে। তার কারণ এখনকার এই যে কি বলে আরব দুনিয়ায় যে গোলমাল থেকে দুনিয়ার অনেক গোলমাল, এটা আমি বিশ্বাস করি আমরা যে তাই মনে করতাম আমরা যে ক্রুসেভ এর আমলে এগুলো শুরু হয়, ওদের ভুল লাইন, ওই 12 পার্টি 81 পার্টির দলিলের ওই একটা জোড়া তাপা দেওয়ার লাইন, সেটা অনুসৃত হয়নি, যাওয়া বোঝাপড়া হয়েছিল সেটা অনুসরণ করা হয়নি। ফলে চিন্তার রাস্তায় চলেছে, তা নিয়ে সমালোচনা আছে, সমালোচনা যে কোনো লোকের হতে পারে। ও আমাদের, আমরা মনে করি সবসময় বলিও, মার্কস এঙ্গেলস লেনিনরা সবসময় বলতেন যে কেউ পৃথিবীতে নির্ভুল নেই, কেউ কোনোদিন নির্ভুল জন্মাবে না, কোনোদিন ছিলও না। মানুষ ভুল করেই শেখে, কেউ ভুল করে কিছু শেখে না, আর কেউ ভুল করে সংশোধন করে শেখে। সুতরাং চীনের পার্টির যে কিছু নির্ভুল সব সময় ছিল তার নয়, কিছু বিষয়ে আমরা সহমত হইনি কখনো, আমাদের সঙ্গে পার্টি সম্পর্ক ছিল না, ঠিক পরে হয়েছে আমাদের, সেটা আমাদের সঙ্গে চীনের পার্টি বা রাশিয়ার পার্টি, এদের সোভিয়েত ইউনিয়নের পার্টির কারোর সঙ্গে সম্পর্ক ছিল না, এমন একটা গেছে দিন, কিন্তু পরে আমাদের দুজনের সঙ্গে সম্পর্ক হয়েছে। কিন্তু এখন চীন যেখানে আছে, আমি মনে করি যে এটা হচ্ছে চীনের সমাজতন্ত্র জন্য লড়াইতে সবচেয়ে এগিয়ে আছে বিশ্বের সমাজতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে। এবং সেই জন্য আমরা বলেছি যে চীনের সঙ্গে আমেরিকা সাম্রাজ্যবাদের যে দ্বন্দ্ব, এবং এটাও বুঝতে হবে যে চীন কখনো নিজেকে সমাজতান্ত্রিক দেশ বলেও এখন দাবি করে না। কেউ কেউ এসব বলেন, লেখেনও, আমি কোথায় দেখেছি আমার খেয়াল পড়ছে না এখন, সেটা হচ্ছে যে চীনে সমাজতন্ত্র আছে কি নেই সেটা এখন গবেষণার বিষয়বস্তু। তো যাই হোক, আমি মনে করি না যে ওসব ঠিক কথা, কারণ চীন তো সমাজতন্ত্র বলে নিজেকে দাবি করে না, চীন গণপ্রজাতন্ত্র, পিপুলস রিপাবলিক অফ চায়না। ওরা বলে যে আমরা এখনো সমাজতন্ত্রের প্রাথমিক স্তরের এইটুকু করেছি, আর আমরা 100 বছর যখন হবে চীন গণপ্রজাতন্ত্রের, তখন আমরা একটু উচ্চস্তর স্তরে যেতে পারবো। ঠিক, এই ঔদ্ধত্য নেই কিছু এখানে। এটা একদিকে ট্রাম্পের ঔদ্ধত্য, আর একদিকে কি বলে শি জিনপিং যেরকম বলেন, দেখলেই বোঝা যায়, যে কোনো লোক দেখলে বুঝতে পারে, বাকি অন্য ফেস ভ্যালুতেই বোঝা যায়, আর বাকি যদি গভীরে নাও যায়। তারপরে কথা হচ্ছে কি যে কতগুলো ব্যাপারে তাদের সত্যিই তো এটা দেখলে খুব আশ্চর্য হতে হয়। আমি তো জানি এসব লোক যারা চীনে কাজ করে এখন, এবং তারা যখন আসে এখানে, আমি জিজ্ঞেস করি যে কেমন আছো কি, তারা যেসব বলে আমি তো খুব আশ্চর্য হয়ে যাই, মানে এটা চীনে হতে পারে। এর তাছাড়া আমি ফ্যাক্ট ফিগার এসব অনেক আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। চীন বহুদূর অগ্রসর হয়েছে, এবং এখনো ওরা ওই আমি মানে উন্নয়নের দিক থেকে, মানে সমাজের বিকাশের দিক থেকে, উৎপাদনের দিক থেকে, সমতার বিচারে, মানুষের মৌলিক সমস্যার সমাধানের ব্যাপারে
রাষ্ট্রে যে মৌলিক সমস্যা বলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, হুম, এসবের ব্যাপারে, এবং সাম্রাজ্যবাদের প্রয়োজন হলে চোখে চোখ রেখে কথা বলবার। এবং কমিউনিস্টদের কাছে খুব বড় জিনিস হচ্ছে, তা নাহলে কমিউনিস্টই হয় না, সেটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। রাইট। হুম, এই ইন্টারন্যাশনালিজম ছাড়া কমিউনিস্ট হয় না, যে দেশের কথা খালি তার মধ্যে থাকে না, তাদের যে আন্তর্জাতিক কর্তব্য রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক। সেটা তারা যথেষ্টভাবে করেছে, এবং সেটা ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, হ্যাঁ, এটা একটা ব্যাপার। এটা নয় যে তারা দান করছে কিছু, না, হ্যাঁ, কিন্তু তারা যে পরিমাণ ইনভেস্ট করে তাতে যে ইন্টারেস্ট মানে যা মেটাতে হয়, কিছু করতে হয়, সেটা অনেক কম। এবং তাতে চীনের কিছু বিরাট লাভ হয় না, তার থেকে বিরাট কিছু। যাই হোক, আমি সেসবে যাচ্ছি না, কিন্তু এটা একটা বড় ব্যাপার। এরা যে একটা বলছিল, সেই বাইডেন আমল থেকে আমি শুনছি, আমরা শুনে আসছি, কি হলো, ওরা কি করছে আমেরিকানরা, কোন সাম্রাজ্যবাদী দেশ কি করছে দুনিয়ায়, গোলমাল যুদ্ধ বাড়ানো ছাড়া, এক্স্যাক্টলি। বাঁধানো ছাড়া তো কোনো কিছু করেনি ওরা। এরা সম্প্রীতির জন্য চেষ্টা করছে। ঠিকই। এই সেদিনও আমি দেখলাম যে চীনের রাষ্ট্রপতি গেছেন সেন্ট্রাল এশিয়ার 5টা দেশকে মিট করার জন্য, এবং সেটা ভালো এগোচ্ছে, যা চেষ্টা করছে তারা। ঠিকই। তো সেটাই হচ্ছে, আমার মনে হয় যে এখন একটা সময় যখন সাম্রাজ্যবাদকে মোকাবিলা করার একটা শক্তি আছে। ঠিক। একটা কথা বলছি যে এই যে সাম্রাজ্যবাদের তরফ থেকে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ, তারা মধ্যপ্রাচ্যে সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, আফ্রিকার দেশগুলো করছে, লাতিন আমেরিকাতে করছে, এশিয়ার বিভিন্ন জায়গায় তো করছেই। সেখানে আবার লাতিন আমেরিকাতে আমরা দেখলাম যে ধরুন এই মুহূর্তে বামপন্থা যদি গোটা ছয়েক দেশে তারা খানিকটা শক্তি বৃদ্ধি করে থাকে, তাহলে এই যে কলম্বিয়া, ব্রাজিল, উরুগুয়ে, এইসব দেশগুলোতে তারা বাড়িয়েছে। তাই ভেনেজুয়েলা, সর্বশেষ ভেনেজুয়েলা, ওদিকে শ্রীলঙ্কা আছে, সেটা এশিয়ান কান্ট্রি, মেক্সিকো, এগুলোতে বাড়িয়েছে। আবার আর্জেন্টিনাতে অতি দক্ষিণপন্থীরা তারা ক্ষমতায় চলে এসছে। তো এই যে একদিকে বামপন্থার শক্তি বাড়ছে। আর্জেন্টিনা তো পাগল, আমি জানি না, আমাকে ভাষাটা ব্যবহার করতে হচ্ছে, ম্যাট ছাড়া কি এরকম কথা বলে না, ওই যে রাস্তাও নিয়েছে, যাকে সেটা বোঝা যাবে। আমি সেই, আর এই যে সাম্রাজ্যবাদীদের যে হস্তক্ষেপ হুম, প্রায় প্রতিটি মহাদেশে হুম, তারা যেভাবে হস্তক্ষেপ করছে, তা সেক্ষেত্রে আবার বামপন্থার লড়াই কোথাও কোথাও বাড়ছে। যদিও বামপন্থার লড়াই গোটা বিশ্বজুড়ে যে খুব তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে তা নয়, কিন্তু যেভাবে অতি দক্ষিণ পন্থা এবং তার সঙ্গে সঙ্গে নিও ফ্যাসিবাদ ইউরোপের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, অন্যান্য জায়গায় যে দেখা যাচ্ছে, এবং এগুলোর হাত ধরে কিন্তু বৈষম্য, দারিদ্র্য, অপুষ্টি, বেকারত্ব, সব ক্রাইসিস গুলো বাড়ছে। সেখানেও তৎসত্ত্বেও এরা কি করে এদের নখ দাঁত এতটা বিস্তার করতে পারছে, এরা কি করে, নখ দাঁত কি করে বিস্তার করতে পারছে হ্যাঁ, সাম্রাজ্যবাদীরা, এই জায়গাটা দুর্ভাবনার খুব। সেক্ষেত্রে আপনি কি এখন পরামর্শ দেবেন? সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও আগের যুগে নেই। ঠিক, এটা আন্তর্জাতিক লগ্নি পুঁজির চরিত্রই বদলে গেছে, বদলে গেছে। হ্যাঁ, যেটাকে ক্রনি ক্যাপিটাল বলা হয়, ক্রনিক ক্যাপিটাল। লুটেরা পুঁজি, হুম, এটা এখন প্রাধান্য বিস্তার করেছে। ঠিক। এবং অস্ত্র শস্ত্র এইসবে বেশি। আমেরিকান বিনিয়োগ অর্থনীতি চলে করা, কি করে? এক্স্যাক্টলি। যদি অস্ত্র তৈরি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমেরিকান ইকোনমি কি কোনো এইসব দেশ যারা করে তারা চলবে না, তাদের ঠিক, পক্ষে মুশকিল। ওদের কর্মসংস্থান হয়েছে, বিডেন এরকম করে জিতেছিলেন, ঠিক। তারপরে চীনের সঙ্গে সম্পর্ক গোলমাল হয় ওর সময় থেকে। যাই হোক, আমি অত খুঁটিনাটি ব্যাপারে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে এই যে, এটা আমি বললাম যেটা শুরুতে, সেটা হচ্ছে যেটা যে ওই যে একটা আন্তর্জাতিক কেন্দ্র থেকে একরকম বোঝাপড়ায় সব কমিউনিস্ট পার্টি চলে না, পৃথিবীর দেশের ভিন্নতা আছে। লাতিন আমেরিকার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের নিজস্বতা আছে কিছু, এক্স্যাক্টলি। এটা অনেকে ভুলে যায় যে ওখানে কি বলে সিমন বলিভার থেকে আন্তর্জাতিক, শুরু করে হোসে মার্তি, তাদের একটা বিরাট হ্যাঁ, কন্ট্রিবিউশন ছিল। হোসে মার্তি, সিমন বলিভার,
হোসে 200 মার্তি বছরের বেশি আগে। এক লাইনে উনি বলেছিলেন, কি বলে, যে দি বেস্ট ওয়ে অফ সেইং ইজ ডুইং, মানে সবচেয়ে ভালো বলা হচ্ছে করে দেখানো। করে এটা দেখানো। আমরা মার্কস পড়েছি সবাই, আমরা জানিও, ঠিক। ওটা আমরা একটু বড় করে বলি, হুম। যেটা একই কথা, সেটা যে দি মানে কি বলে, এই আমাদের এখানে অডিটোরিয়ামে লেখা আছে, Philosophers have so far interpreted the world in various ways. কোশ্চেন ইজ The point, চেঞ্জ। about change. The point সেটা is change. একটু লম্বা সেন্টেন্সকে উনি ছোট করে বলেছেন। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। উনি তো আর মার্ক্সবাদী ছিলেন না, কিন্তু মার্কস এঙ্গেলসের সময় থেকে ওখানে উনি মেয়ে জামাইকে পাঠিয়েছেন ল্যাটিন আমেরিকায়, যখন হুম, এই যে গোলমালের পর, যাই হোক, প্যারি কমিউন পড়ে যাওয়ার পর যে গোলমাল হলো, হুম, শেষ হয়ে ইতিহাসে যাওয়া খুব মুশকিল, কিন্তু সেখানকার নিজস্ব বৈশিষ্ট্য ছিলই। exactly. ট্রটস্কি তো ওখানে গিয়ে ইয়েতে নির্বাসনে ওইখানে গেছিলেন, হুম, ওই হুম। মেক্সিকো। আমাদের কি বলে, এই যে ভারতীয় বিপ্লবীরা হুম, মেক্সিকোতে মেক্সিকোতে, হ্যাঁ, গেছেন, এমএন রায়রা, এইসব। হ্যাঁ। তো যাই হোক, এখন আমি সেসবে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেটা কিউবার বিপ্লবে হয়েছে। এক্স্যাক্টলি। তখন কিউবার কমিউনিস্ট পার্টি ছিল নাকি? কিউবার কমিউনিস্ট পার্টি যারা, তারা সরকারের ল্যাস ধরেছিল, ঠিক। আর এই ফিদেল কাস্ত্রো হচ্ছে এদের ইত্যাদি ইত্যাদি, তারা মিলে যেটা করলেন চে গেভারা, পরে, ক্যামিলো সিয়ানফ্রাঙ্কো। হ্যাঁ, তাদের নতুন করে পার্টি তৈরি করতে হয়েছিল, সে একদম। অনেক পরে। সুতরাং পথ একটাই সারা দুনিয়ার সব দেশের জন্য, প্রেসক্রিপশন এরকম তা হয় নয়। না। তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই যে বলিভারিয়ান একটা হ্যাঁ, আইডিয়া বলা হয়, রাস্তা, ঠিক। সাইমন বলিভার যখন উনি তো করেছিলেন, উনি তো মুক্ত করেছিলেন হ্যাঁ। পরিবেশবাদ থেকে। এক্স্যাক্টলি, ওই আমরা তখন এসব ভাবতে পারতাম না। ঠিক। এশিয়া আফ্রিকার কতগুলো দেশে এসব ভাবতে পারতো, ল্যাটিন 200 আমেরিকাতে। বছর আগে, প্রায়, মানে তবে 200 বছর। ওই সময় হুম, বলিভারিয়ান রিপাবলিক ইত্যাদি, তারপরে সেই ধারণা, তাদের নিজস্ব বৈশিষ্ট্য, এই যে ঠিক। যাই হোক, আমি বলছি যে সেগুলো একটা অনেক জিনিস যা আমাদের শিখতে হবে, কিন্তু ওখানকার জিনিস এখানে প্রয়োগ, ওখানকার জিনিস এইসব সম্ভব না। চললে হবে না। কিন্তু হচ্ছে, উত্থান হচ্ছে এবং এগোচ্ছে এই লড়াই, এটা হচ্ছে বাস্তবতা। ব্রাজিলে কে ভেবেছিল যে আহ, ওই যে ট্রাম্পের জামাই, ওর নাম কি আমি ভুলে যাই আজকাল, যাই হোক, ওর জামাইয়ের নাম মনে রাখা তো আমার কাজ নয়, কিন্তু বোলসোনারোর কথা এই যে বলছি। উপরে সারা দুনিয়া জুড়ে এই যে অল্ট রাইট মুভমেন্টের যে নেতৃত্ব দিচ্ছিল, আচ্ছা, আচ্ছা। ও ওইখানে মিটিং এ, ওই ওদের ইলেকশনের সময় ছিল, লাস্ট ইলেকশনে, আচ্ছা। ওইখানে তাও এড়ে বসেছিল, ওই লুলাকে যাতে হ্যাঁ, আটকানো যায়। ইলেক্টেড না হতে পারে। হ্যাঁ, বোলসোনারোকে যাতে। এখন যাই হোক, পরে পারেনি। হুম, আর আমরা জানি যে তার আগের রেজিম কিরকম চলেছিল, একটা ফ্যাসিবাদী শক্তি, না ফ্যাসিবাদ বাজাই নামই হোক, যেভাবেই বলুক, তার বিরুদ্ধে বলে আছে ওরা, মানে যেগুলো, তাই যাই হোক, যেখানে আছে চলছে লড়াই, জারি আছে। এটা অবশ্য সারা বিশ্বের সব জায়গার জন্য সমান তা বলা যায় না, লাতিন আমেরিকার জন্য না, আফ্রিকা, এশিয়া, তাদের জন্য না। ঠিক। আফ্রিকাতে যেরকম, এই যে আফ্রিকাকে যদি 3 ভাগে ভাগ করা যায়, ভাগ করা তো ওরকম মুশকিল। সাব সাহারান। আফ্রিকার মানচিত্র দেখলেই বোঝা যায় এটা কিরকম কলোনিয়াল, হ্যাঁ, একদম টুকরো টুকরো, অক্ষাংশ দ্রাঘিমা, একদম ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে স্কেল পেন্সিল দিয়ে। সব ভাগ করেছে এটাকে, এটা কলোনিয়াল পাওয়ার গুলো হুম, এবং ঔপনিবেশিক দেশগুলো, যেটা ফ্র্যাঙ্কোফোন আফ্রিকা, মানে ফরাসিদের দখলে ছিল প্রথমে যুদ্ধের পরেও, আবার দ্বিতীয় যুদ্ধে মুসলিমকে হটানোর পরে সব, যাই হোক, সেটা এখন এই যে ইব্রাহিম ট্রাওরে, বার্কিনা ফাসো থেকে আরম্ভ করে ওই যে দেশগুলো এখন একত্রিত হচ্ছে, একদম। ওদের ফ্রেঞ্চ কারেন্সি ওরা মানছে না, আমাদের কারেন্সি, আমরা আমাদের সম্পদ খনি আমাদের, আমরা চালাবো, ইত্যাদি ইত্যাদি। আবার বিভাজনের চেষ্টাও আছে, এগুলো গৃহযুদ্ধ বাঁধাচ্ছে। ঠিক। এটা এই যে কঙ্গোর পূর্ব দিকটা খুব মিনারেল রিসোর্স বেশি, এবং সেটা কঙ্গোতে যেহেতু দুটো লড়াই করছে, তখন
পূর্ব দিকটা যে দখলে রেখেছে, তারা ওখানে পাশের পূর্ব দিক পেরিয়ে পাশের যে দেশ, যাই হোক, সেখানে ওই সোনাপোনা এসব পাচার করছিল। যাই হোক, এখন বোধহয় আমার মনে করছে পরশুর দিনই হবে মনে হচ্ছে, যতদূর ঠিক, যে ট্রাম্প ওদের দুপক্ষকে বসিয়েছিলেন। হ্যাঁ, বসিয়ে ওরা কঙ্গোরটা এদেশের থেকে ওদেশে করতো, শেষমেশ আমেরিকা ও বলেছে তোমাদের এদেশ ওদেশ করতে হবে না, আমাকে দিও। আমাকে মোটামুটি তো তাই। ঠিক। আমি পরশু দিনের কথা বলছি, বোধহয় যতদূর আমার খেয়াল পড়ছি। হুম, তো কাজে এসব আছে, কিন্তু ঐতিহ্যও আছে। আবার দক্ষিণে কি বলে, দক্ষিণ আফ্রিকা, তাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, হুম, হুম, এবং এই যে কমিউনিস্ট পার্টি সঙ্গে, তারপরে ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে কোসাটু এই যে হ্যাঁ, তৈরি হয়েছিল একটা সাউথ যুক্তফ্রন্ট, আফ্রিকা, ঠিক। তাদের বিরাট একটা ঐতিহ্য ছিল। আর তারপরেও তাদের লড়তে হয়েছে, জীবন দিতে হয়েছে। নেলসন সেসব, ম্যান্ডেলাদেরও একটা বড় হ্যাঁ, অবদান। তো কাজে অর্থাৎ নানা দিক থেকে এখন এই একটা ঐক্যের চেষ্টা হচ্ছে, যেটা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একটা ঐক্যের চেষ্টা। এখনকার যে প্যাট্রিস লুমুম্বা বলে যে ভদ্রলোক আছেন, হ্যাঁ, উনি প্যাট্রিস। তো অনেক বক্তৃতা করছেন হুম, ইউনিটির জন্য। হুম, একটা কিছু পুরো সব মিলিয়ে হয় না সেটা। ঠিক। আগেও যেরকম আমি লাতিন আমেরিকার বেলায় যখন বললাম যে বলিভার যা ভেবেছিলেন, উনি তো একটা করতে চেয়েছিলেন, হ্যাঁ, সেটা যাই হোক, সেটা বড় ভাবনা একটা, কিন্তু সেসব হবে না। কিন্তু এইসব দেশগুলো নিজেদের মধ্যে বাড়ছে। সুদানে আমি দেখলাম বোধহয় ওর ওই যে ওরা যে কাগজ বের করে, আফ্রিকান স্ট্রিম, হুম, তাদের এডিটর আছে ওর, আর ওর বাবা উনি ব্রিটিশ কমিউনিস্ট পার্টি, আই মিন ইংল্যান্ডের কমিউনিস্ট পার্টি সিপিজিবি। আর সুদানের কমিউনিস্ট পার্টি, এ দুয়েরই মেম্বার আচ্ছা, আছে। ওকে টার্গেট করেছে, আর ও হচ্ছে ওদের কাগজের এডিটার আফ্রিকান স্ট্রিমে। এখন তাকে ও ছেলে বলেছিল যে তুমি চলে যাও এখানে, সে ওরা যেতে দেবে না, কি সব ঝামেলা করছিল। যাই হোক, ও কোথায়, এ তো ব্রিটিশ সিটিজেন, সেহেতু ম্যানেজ করে বলছে। ও বাবা বলেছে আমি যাবো না, আমি লড়বো, এখানে থাকবো। এটা তো আশ্চর্য ব্যাপার সেই। এসব দেখলে। হ্যাঁ, আলাদা আর করে ভালো লাগে একটু, ঠিক, ভালো লাগে এসব দেখলে। সব ঠিক, খারাপ যেরকম করে অন্ধকার দেখাবার চেষ্টা হচ্ছে, এরকম ঠিক। অন্ধকার নয়। সারা না, দুনিয়ার দিকে তাকিয়ে দেখতে হবে। যদি আমরা আন্তর্জাতিকতা বোধ থেকে বিচ্যুত হই, তাহলে কমিউনিস্টদের পক্ষে এগোনো মুশকিল। ঠিক। আপনি তো অল্প কথার মধ্যে গোটা পৃথিবী সম্পর্কে একটা নানান দিক ভেঙে ভেঙে ও কিছু কিছু বিরাট কথা ব্যাপার পৃথিবী। বললেন। একটা তো নিশ্চয়ই আমরা এবং আমাদের যারা দর্শক বন্ধুরা তারা সকলেই খানিকটা একটা ধারণা পেল। আমরা একটু দেশের কথায় চলে আসি। যে এই যে সাম্প্রতিক যে পেহেলগাঁও এর ঘটনা, তারপরে যেভাবে ভারত পাকিস্তান একটা যুদ্ধের পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধের কথা বললেন এবং তারপরে যুদ্ধ বন্ধ হলো। যেন আমরা ভারত আর পাকিস্তান নিজেরা যুদ্ধ বন্ধ করতে পারতো না, দিল্লি আর ইসলামাবাদ করতে পারতো না, এরকম একটা পরিস্থিতি যে দাঁড়ালো। এবং তাতে আমরা যে জিনিসটা দেখছি, আপনিও আগে উল্লেখ করেছেন, যে আমরা আমাদের যে ফরেন পলিসি, ভারত সরকার স্বাধীনভাবে যে ফরেন পলিসি নিয়েছে, সেখান থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। আমরা একটা যুদ্ধবাদিতার দিকে অনেক বেশি করে এগোনোর চেষ্টা করছি। আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সৌভ্রাত্র ছিল, সেই জায়গাটা থেকে, এই যে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারত একটা নেতা ছিল, সেই জায়গায় আমরা প্রায় প্রতিবেশী সব দেশকেই আমাদের শত্রু বানিয়ে ফেলেছি। এই ব্যাপারটা সম্পর্কে যদি আপনি একটু আমাদের সম্যক ধারণা দেন। এইটা হচ্ছে এই সরকার, বিশেষ করে মোদি জমানায় যত দিন এগোচ্ছে, হুম, তত ওরা এইসব রাস্তা পাকাপাকি ভাবে তৈরি করছে। এটা সেটা হচ্ছে এই যে একটাও কেউ আমাদের পক্ষে নেই আমাদের প্রতিবেশীদের মধ্যে। অথচ এখানেই হয়েছিল যে, যেটা নন অ্যালায়েন্ড মুভমেন্ট, হ্যাঁ, জোট নিরপেক্ষতা নীতি, এসব তখন নেহরু, নাসের, হুম, ওদিকে টিটো, আহ, টিটো, বন্দর নায়েক। হ্যাঁ, বন্দর নায়ক,
মার্শাল তখন টিটো। ওখানে প্রধানমন্ত্রী ছিলেন। হুম। এই যে মিলে একটা একটা প্রচেষ্টা দাঁড়িয়েছিল, সেই প্রচেষ্টা কোথায় সেটা ছেড়ে দিয়ে ঠিক একেবারে উল্টো দিকে আমরা এসে পৌঁছেছি। সেটা সর্বনাশ। কোনো প্রতিবেশীর সঙ্গে আমাদের সৌহার্দ্য সম্পর্ক নেই। নেই। এখন আমাদের কোথায় এসব আমরা চেষ্টা করব যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চেষ্টা, পাকিস্তান স্টেটে তাদের নিজস্ব সমস্যা আছে, ঠিক। আমি তা যাচ্ছি না, কিন্তু পাকিস্তান বাংলাদেশের সমস্যা আমরা জানি, হুম। তাদের নিজস্ব সমস্যা আছে। কিন্তু এটা গিয়ে ট্রাম্পকে মেটাতে হবে? দেশ কোথায় গেছে? ঠিক। প্রধানমন্ত্রীকে একটা মুখে রাগ বললেন যে না না আমরা নিজেরা মিটিয়েছি। হ্যাঁ, ভারতবাসীর হ্যাঁ, অসম্মান। এটা অসম্মানজনক একটা ব্যাপার উনি মানে বলছেন। এখন 142 কোটি ভারতবাসীর অসম্মান। এই ও যত যা হচ্ছে, আমি যে বললাম ওই আগে হুম। সুদানের গোলমাল, কি কোমর গোলমাল, এইসবে সুদানে ওই ট্রাম্প বলেছে যে আমি মিটিয়ে দিলাম, বুঝেছো? Exactly. যেখানে যা হচ্ছে ও নাকি মিটাচ্ছে। বসেজম। সেটা, আর ইনি হচ্ছেন তার এখন খদ্দের, একদম জুনিয়র পার্টনার। যাই হোক, এখন এই সরকারের বিদেশ নীতি, আমি আবার বলছি যে বাজপেয়ীর সময়ে যেটা ছিল, মানে সেই জনতা সরকারের সময় যেটা ছিল, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গ্রস ডিপারচার। এইটা যেটা হয়ে দাঁড়িয়েছে, এটা খুবই বিপজ্জনক ব্যাপার। এবং সব প্রতিবেশীরা যদি আমাদের বিরুদ্ধে থাকে, এবং চীন, আমি দেখলাম বসে নিয়ে এটা পরশু কি কালকে, আমার ঠিক খেয়াল পড়ছে না, যে ওরা পাকিস্তানকে বাংলাদেশকে নিয়ে মিটিং করেছে। তারপরে বললো পাকিস্তান বাংলাদেশ মিলে এরা কিছু ডেভেলপমেন্ট পারস্পরিক, তার জন্য আলোচনা হয়েছে। আমি আজকে বাংলাদেশের আজকের কাগজে দেখেছি, মনে হচ্ছে বাংলাদেশের ওই যে ইউনুস আছেন উনি, ওর স্টেটমেন্ট দেখলাম যে না, ওসব নিয়ে আমরা আলোচনা করিনি, আমরা পারস্পরিক উন্নয়ন এইসব নিয়ে আলোচনা। এই যে ওদেরকে ওরা মেটাতে পারে, আর আমরা চেষ্টা করতে পারি না? ওইসব আগে তো হয়েছে, মিটেছে এরকম করেই। যাই হোক, এটা খুবই মুশকিল, বিপজ্জনক। ভারত বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হচ্ছে এবং আরো বিচ্ছিন্ন হবে। সেটা ভারতের পক্ষে মোটেই ভালো হবে না, ভালো না, সম্মানীয়। আমরা এটার বিরোধী, ঠিক, যে বিদেশি নীতি নিয়ে চলছেন। ঠিক। আমি এটা ভেতরের নীতি আর বাইরের নীতির কোনো পার্থক্য হয় না তো, যে ফরেন পলিসি হচ্ছে ইন্টারনাল পলিসির রিফ্লেকশন, এটা ইয়েতে হয়। এবং সেই জন্যে উনি সব দিক থেকে বড় সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন দেশটাকে। ঠিক। হ্যাঁ, ভেতরেও ফার রাইট, আর ওইখানেও অন্যদের সঙ্গে একটা ঠিকই। সব শেষে আমরা একটা যে জায়গায় আসতে চাই, যে বিশ্বজুড়ে কমিউনিস্টরা সবসময় সৌভাত্রের পক্ষে, বিশ্ব মানবতা, মনুষ্যত্ব তাকে তুলে ধরার পক্ষে, যেখানে কার্ল মার্কস এবং রবীন্দ্রনাথ এক জায়গায় একটা বিন্দুতে এসে অবস্থান করেন। তো সেইখানে দাঁড়িয়ে যে বিশ্বজুড়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে বিভিন্ন দেশ করছে, দেশের মধ্যে ছোট ছোট অনেক যুদ্ধ রয়েছে, যে কথাগুলো আপনার কথায় টুকরো টুকরো ভাবে এলো, তাহলে রেস্টোরেশন অফ পিস, বিশ্বজুড়ে একটা শান্তির পরিমণ্ডল তৈরি করবার ক্ষেত্রে আমাদের কোন পন্থা নেওয়া উচিত, এই ব্যাপারে যদি আপনি একটা পোড় খাওয়া কমিউনিস্ট হিসেবে দু চার কথা বলেন। কথা হচ্ছে, আমরা বিশ্বাস করি, এটা বহু জায়গায় আমরা বলেছি, লিখেছি এসব, যে আর যারা মার্কস এঙ্গেলস লেনিন, মার্ক্সবাদ লেনিনবাদে যারা অনুশীলন করেন, তারা লিখেছেন এসব, যে বিশ্বে প্রকৃতিতে এইসবের মধ্যে একটা ছন্দ আছে। আমার ঘড়ি কাঁটা কোথার থেকে কোথায় ঘুরছে, এটাই ঘড়ির ব্যাপার না, এটা পৃথিবীর চারদিকে নিজের দিকে একবার ঘুরে এলো,
আহ্নিক গতি, বার্ষিক গতি ইত্যাদি, আমি ওসবে যাচ্ছি না। ও অনুযায়ী আমার এই কাঁটাটা চলছে। ঠিক। ওই ছন্দটা পতন হয়নি, ওই ছন্দ চলছে চলছে। চলছে। এখন যেটা এখন সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ, ফ্যাসিবাদ, নয়া ফ্যাসিবাদ যে নামে যে অভিহিত বলুক না করা কেন, হোক। যারা দাবি করুক না কেন, কারণ ওদের মধ্যেও তো মুশকিল আছে, যে এই যেরকম কি বলে ইটালির ফ্যাসিজম, এখন তারা একরকম, তারা বলে যে আমরা পুরনো সেই ইয়েতে আছি, কিংবা জার্মানিতে যারা আছে, যাই হোক, ওরা সেই প্রাচীন লিপে, যাই হোক। আমি আর অন্য জায়গায় ওই যে আর্জেন্টিনার কথা বললে, আমি বললাম যে লোকটা পাগল কিনা আমার সন্দেহ আছে। সেই এখন সেই নানা রকম আছে এসব, কিন্তু মূল কথা হচ্ছে বিভাজন। এই আরব দুনিয়াটা এরকম হলো কি করে? ঠিক। এই আরব দুনিয়া একটা প্রাচীন সভ্যতা। আমি ওই প্রাচীন যুগে যেতে পারছি না, মধ্যযুগে যেতে পারছি না, এখানে সেসব অবকাশ নেই, কিন্তু একটা প্রাচীন সভ্যতা। আগে গ্রিকো রোমান এম্পায়ার যাদের আধিপত্য ছিল, গ্রিক্স, তারপরে রোম ইত্যাদি ইত্যাদি, আলেকজান্ডার, এসব জানি আমরা, ইতিহাসে পড়েছি। তারপরে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন এবং অটোমান সাম্রাজ্যের উত্থান, এবং ওইখানে এক জায়গায় ওই রাজধানী এখন যেটা তুর্কি, এবং খ্রিস্টপূর্ব আগেকার, মানে জন্মের আগের 300-400 বছর আগে প্রায় আয়োনিয়ান সিভিলাইজেশন, তার আগে মিলেশিয়ান সিভিলাইজেশন, এইসব ভারতের প্রাচীন চারবাক দর্শন ইত্যাদি, যাই বলা হোক ইত্যাদি, যেগুলো মানুষকে ঐক্যবদ্ধ করে, যে ঐতিহ্য ছিল, যে ছন্দ ছিল, যে বোঝাপড়াও গড়ে উঠেছিল। ইরান, এটা ঠিকই, এখন এটা খালি শিয়া সুন্নি বা অলওয়াইটস এর ব্যাপার না, এটা এর ভিত্তিতে ভাগটা হচ্ছে, এই ভিত্তিতে করা হচ্ছে, যে ধর্মের ভিত্তিতে ভাগ করো, যে কোনো আমাদের এখানে যেরকম দেখছি সারা বিশ্ব জুড়ে তাই হচ্ছে। আফ্রিকার বিভিন্ন জাতিগুলোর মধ্যে বাঁধানো হচ্ছে গোলমাল, কি লাতিন আমেরিকা, কি যেখানে হোক সেটা। আমি এই যে মায়ানমারে যা হচ্ছে, এইসব, শ্রীলঙ্কায় আগে আমরা দেখেছি, এখন মিটেছে খানিকটা, কিন্তু আমি বলছি যে সারা বিশ্বে এই শক্তিগুলো তৎপর, যারা এই বিভাজন তৈরি করতে চায়। এসব ধর্মের আগে ইরানের তো একটা সভ্যতা ছিল, পারস্য, সেই পার্সিয়ান, তারপরে তাদের সভ্যতা, জরসূত্র, যাই হোক, ওটা আমরা জরসূত্র বলতাম, জোরেন্টিয়ানিজম বলে আজকাল, যাই হোক, সেটা সে কোন যুগের একটা এত বিরাট, এখন ইতিহাসকে ট্রেস করা যায়, খ্রিস্ট জন্মের 2000 বছর আগেকার পর্যন্ত ট্রেস করা যায়। তো কাজে এইসবের যা মধ্যে, তার মধ্যে যে একটা ঐক্য, সেটা ভেঙে খারখার হয়ে গেছে, এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো পুরো তাকে ব্যবহার করেছে, যে সৌদি আরব পকেটে ঢুকিয়ে নিয়েছিল একদম, তেল সহ আরম্ভ করে ওদের। সুতরাং এদের পুরনো ঐতিহ্য যা ছিল, সম্প্রীতি, এসব, সে যাতে ওইটা যে হয়েছে, যে আসলে উনি নিজে অল হোয়াইট, ওদের ফ্যামিলি, ওইটা যারা অপেক্ষাকৃত ধর্মনিরপেক্ষ অবস্থান, তাদের ত্রুটি দুর্বলতা যা আছে ছিল সেই সব দেশের যারা চালাচ্ছিলেন। কিন্তু এটা কি হচ্ছে এখনো পুরো ওখানে জুড়ে, যাই হোক। আর এইসবও ছিল না, মানে ইতিহাসে খুব পিছনে ফিরে গেলে ওইসব ছিল না তো, এরকম শিয়া সুন্নি অল হোয়াইট। তারপরে যেটা সৌদি আরবে, যেটা তারা তো শিয়া সুন্নির বিরুদ্ধে, তাদের ধর্ম কি, যাই হোক, তাদের নিজস্ব, এই সবগুলো কিভাবে ইতিহাসে যাওয়া যায়, পিছনে সাম্রাজ্যবাদ, এটা হচ্ছে মূল কথা। ডিভিশনের এই ভাগ করো আর শাসন করো,
এক্স্যাক্টলি। এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন হ্যাঁ, আধিপত্য করেছে তাই হ্যাঁ। তারা করেছে। ঠিক। আরে ব্রিটিশ ওই যে আরবে ছিল, আমার ওর নাম আমি ভুলে গেছি এখন, যে এসব মানে যারা ও, চরবৃত্তি করে তাদের নাম মনে রেখে কি করে বাকি লোকদের ভুলে যাব। এখন যাই হোক, সে মানে খুব দারুণ আরবি ভাষায় কথা বলতে পারত। আচ্ছা। আহ, তাকে লাগিয়েছিল ওখানে কিভাবে আরবের তেল দখল নেবে। আচ্ছা, ওখানে আরব, তারপরে আমরা আরব স্প্রিং দেখেছি একটা সময়, আর হ্যাঁ। সেটাকে মিশিয়ে দেখেছি। ঠিক। এগুলো খালি একটা আমি উদাহরণের জন্য বলছি, কিন্তু সারা বিশ্বে যদি আমরা খুঁজি, এর প্রত্যেকটার পিছনে সাম্রাজ্যবাদ। দখল নেওয়ার জন্য ভাগ করো, এদের মধ্যে ঠিক। লাগিয়ে দাও গোলমাল। ঠিক। এখানে কেন ইরানকে টার্গেট? ঠিক। তার কারণ তেল, ইরান ইউরেনিয়াম। আহুতি, এরা না শুধু সেটা তো নয়, এক হচ্ছে যে পারমাণবিক অস্ত্র, ইউরেনিয়াম হ্যাঁ, এনরিচমেন্ট ইউরেনিয়াম। কত হলো, ইত্যাদি ইত্যাদি। এবং সে কি করবে, আমার পারমাণবিক আধিপত্য সে ইসরায়েল তো এনপিটি সই করেনি, না। নন প্রলিফারেশন ট্রিটি, ঠিক। হ্যাঁ। ওরা সিগনেটারি না। ঠিক। তার বেলায় যত কিছু, আর এর বেলায় হচ্ছে যে আমি ওদের সঙ্গে বসে মিটিয়ে নেব ব্যাপারটা, কিন্তু খালি এটাই যে ওরা যাতে ওদের ইয়ে দিতে হবে যে ওরা শান্তিপূর্ণ ব্যবহার করবে। তুমি শান্তিপূর্ণ ইসরায়েল করছে, ঠিকই। এরা যেহেতু ইয়ে কি বলে প্যালেস্টাইনের পক্ষে ছিল, হ্যাঁ। দাঁড়িয়েছিল ইরান। ইরান হুম। কি ওখানে সিরিয়া, লেবানন। সিরিয়া, লেবানন, হুম। এই প্রথম যে হাউতিদের কমান্ডারদের খুন করলো তারা তো সব লেবাননের কমান্ডার। লেবানন। হ্যাঁ। তো প্রথম যারা হাউতি জেনারেল, ইরানে গোলমাল হওয়ার আগে কথা বলছি আমি, তারা লেবাননের হিজবুল্লাহ যাদের বলে, হ্যাঁ। হিজবুল্লাহ মানে হচ্ছে বাংলা করলে দাঁড়াবে আল্লাহর পার্টি। আল্লাহর পার্টি হচ্ছে হিজবুল্লাহ। মানে যাই হোক, আমি বলছি এই যে ওদের টার্গেট করে করছে, যে এই যে এগুলোর পেছনে প্রত্যেকটায় এখন হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে এর মধ্যেই দেখতে হবে, যদি গত 1 মাসও আমি ধরি, একটা অনিশ্চিত পরিস্থিতি, ঠিক। নির্দিষ্টভাবে একটা নির্ধারণে পৌঁছানো যায় না, কিন্তু তার মধ্যে অনেকগুলো আশার আলো জ্বলছে এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই সময়কাল দিকে বোঝা যাচ্ছে। এবং গত 1 মাসের ঘটনাও যদি আমি ধরি, এটা এগোচ্ছে, ওদের পেছোতে হচ্ছে। ঠিক। কে ভেবেছিল যে ওখানে গিয়ে আমেরিকান বেসে ইরান লাগিয়ে অ্যাটাক করবে, আর ট্রাম্প খালি সব মেটাচ্ছেন বলছেন, কিন্তু মুখ শুকিয়ে গেছে একদম। এটাই বড় ইতিবাচক ভাবে নিতে হবে, বলিষ্ঠ আশাবাদ চাই, এর কোনো ইয়ে নেই। আন্তর্জাতিকতাবাদ, বলিষ্ঠ আশাবাদ, খালি নেগেটিভ খুঁজে না খুঁজে পজিটিভও খুঁজতে হবে, নেগেটিভ থাকলেও দেখতে হবে, পজিটিভ নেগেটিভ ছাড়া তো আর আলো জ্বলে না। ঠিকই। ঠিক আছে, সূর্যদাকে অনেক ধন্যবাদ। আমাদের রাজ্যের ওয়েবসাইটের পক্ষ থেকে সবকিছুর শেষে আমরা যে জিনিসটা পেলাম, যে আশাবাদে বুক বেঁধেই আমাদের লড়তে হবে, অন্ধকার শেষ কথা বলবে না, আলোর পথেই আমরা যাত্রা করতে পারবো, সেই প্রত্যয় নিয়ে আজকের আলোচনা শেষ করছি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার, আদাব।